জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন চত্বরে অবস্থান, অভ্যুত্থানে আহত নিহতদের স্বজনদের স্বীকৃতির দাবি, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঐতিহাসিক জুলাই সনদ সই বিকেলে প্রস্তুত মঞ্চ, এটা কোনো ঐক্য নয় বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ। সই করা বা না করা দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত বললেন বিএনপি নেতা জাহিদ। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর এবার রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের 20টিতেই জয়। ভিপি জাহিদ, জিএস পদে স্বতন্ত্রের আম্মারের চমক, ক্যাম্পাসে বাঁধবান উল্লাস। ধসে পড়েছে 5 থেকে 8 তলার ছাদ, 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানা এখন অভিযানে ফায়ার সার্ভিস, 2 তদন্ত কমিটি। এবং প্রথমবারের মতো লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বুকে লাল সবুজের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে আহত নিহতের স্বজনরা। সনদের অবমূল্যায়ন, স্বীকৃতি না দেওয়ার অভিযোগ তাদের। সকাল 10টার পরে সংসদ ভবনের দক্ষিণ গেইটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন শত শত মানুষ। পরে মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নেন তারা। জুলাই যোদ্ধাদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার। ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তি না থাকার অভিযোগও তাদের। এ সময় তারা ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গেও কথা বলতে চান। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সনদের ভিতরে আমাদের কোনো আইন বা কোনো সুরক্ষা দেওয়া হয় নাই। গণ অভ্যুত্থান যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদের সাথে আজকে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা রক্ত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আমাদের নিরাপত্তা বিধান করা হয় নাই, আমাদের ভবিষ্যতে কোনো স্বীকৃতির ব্যবস্থা নাই। সুতরাং এই সনদ যদি বাস্তবায়ন হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা জুলাই যোদ্ধারা। জুলাই শহীদদেরকে জুলাই শহীদ হিসেবে, বীর শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই যোদ্ধাদের বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করতে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী হাসান ওয়ালি ও নাজমুস আলী। সরাসরি শুরুতে যাচ্ছি ওয়ালির কাছে। সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। বিকেল 4টায় যে জায়গাটিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ঠিক সেই জায়গাটিতে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। সকাল 10টা 25 দিকে তারা ভেতরে প্রবেশ করেছেন। মেইন গেট দিয়ে, মূলত প্রথমে গেটের উপর দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। পরবর্তীতে সেই জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন তারা মূল গেটটি উন্মুক্ত করে দিলে যারা প্রায় 5 শতাধিক আন্দোলনকারী ছিলেন, বিক্ষুব্ধরা যারা গতকাল রাত থেকে অবস্থান করছিলেন, তারা ভেতরে প্রবেশ করেছেন। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জুলাই জাতীয় সনদে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তারা বলছেন ঘোষণাপত্রের মতো এটিও এককভাবে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে করছে, তাদেরকে কোনোভাবে এখানে সংযুক্ত করা হয়নি। প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু যেই জায়গাটিতে আমন্ত্রিত অতিথিদের জন্য যে নির্ধারিত জায়গা, সেখানে অবস্থান করছেন এই মুহূর্তে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন। সারা দেশ থেকে তারা এই জায়গাটিতে এসে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত করা হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিনিধিদের সেখানে স্বাক্ষর করার কথা রয়েছে, তারা এখানে উপস্থিত হবেন। বিকেল 4টায় অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই কিন্তু সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। মূল জায়গা জুড়ে মঞ্চের সামনে অনুষ্ঠান স্থল জুড়ে কিন্তু আসলে এখন অবস্থান করছেন জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেই সব সদস্যরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই জায়গাটিতে আমরা দেখছি। পুলিশ যেমন রয়েছে, স্বাভাবিকভাবেই যেহেতু এটি সংসদ ভবন সংরক্ষিত এলাকা, একই সঙ্গে আজকে বিকেলে প্রধান উপদেষ্টা আসবেন, সব মিলে পুরো জায়গা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। কিন্তু এর মধ্যেও আসলে বিক্ষুব্ধরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি, র্যাবের সদস্যদেরকে দেখছি, সব ধরনের গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন।
দীর্ঘ 8 মাস জুড়েই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট অর্থাৎ মতানৈক্য ভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তা সত্ত্বেও সব রাজনৈতিক দল কিন্তু সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছিলেন, কিন্তু সবশেষে যেটি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি আসছে। তার প্রেক্ষিতে কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা সনদে স্বাক্ষর করবে না। বেশ কিছু ইসলামী দলও স্বাক্ষর অনিশ্চয়তা তৈরি হয়েছে, বেশ কিছু বাম দলও কিন্তু স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে আজকে সকাল থেকে কিন্তু আসলে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিলেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। ঠিক দক্ষিণ প্লাজার বাইরে মূল সড়কেও কিন্তু অনেক আন্দোলনকারী এসে জড়ো হয়েছেন। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাজমুস সালিহি, যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে এই দক্ষিণ প্লাজার যে ন্যাম ভবনের সামনে যে গেট যেখান থেকে সংসদ ভবনে প্রবেশ করা যায় সেই জায়গাটিতে আসলে কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যাও কিন্তু সময়ে সময়ে বাড়ছে। এখন তারা এখানে মাইক এনেছেন এবং তারা এখানে বসে এখানে প্লাস্টিক বিছিয়ে তারা কিন্তু এখন সেখানে অবস্থান নিয়েছে। আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে জুলাই যে সনদ স্বাক্ষর হবে সেখানে তাদের অংশীদারিত্ব চান। তারা অভিযোগ করছেন জুলাই ঘোষণাপত্রে তাদেরকে সম্মান জানানো হয়নি এবং তাদের স্বীকৃতিকে আসলে সেখানে তাদের যেই অবদান তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। তারা জুলাই সনদে তাদের স্বীকৃতি চান এবং তারা বলছেন যে আহত এবং যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তারা তাদের প্রাপ্য মর্যাদা চান। পাশাপাশি অনেকেই কিন্তু এখানে বলছেন যে যদি সেটিকে আইনি ভিত্তি দেয়া না হয়, অর্থাৎ অনেকেই দাবি করছেন জুলাই সনদের তারা আইনি ভিত্তি চান, যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এই জুলাই বিপ্লব যে কারণে আসলে হয়েছে, যে আকাঙ্ক্ষার আলোকে তারা এখানে নেমেছিলেন, যারা এখানে আছেন তারা সবাই বলছেন নিজেরা জুলাই যোদ্ধা। তারা বলছেন যদি তারা এখনই সেটার আইনি ভিত্তি না পান তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতি তারা আসলে আস্থা রাখতে পারছেন না। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছিলেন, লড়াইয়ে অংশ নিয়েছিলেন, সেইটা বাস্তবায়ন করার জন্য এখনই তাদের জুলাইয়ের যেই সনদ স্বাক্ষরিত হবে সেটিকে তারা আইনি ভিত্তি দিতে চান, এখনই সেই দাবি তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এখানে যদি তাদেরকে স্বীকৃতি দেওয়া না হয় এবং তাদের অবদানকে যদি মূল্যায়ন করা না হয়, জুলাই ঘোষণাপত্রের মতো যদি জুলাই সনদেও তাদেরকে ওইভাবে মর্যাদা দেওয়া না হয় তাহলে তারা সেটা আসলে প্রত্যাখ্যান করবেন এবং তারা বলছেন যে তারা এখানে অবস্থান নেবেন এবং তারা ভিতরে যারা ঢুকেছে তারা তো বলছেই যে তারা এখান থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির সুরাহা না হবে। এবং এখানে যত আমি দেখছি যে সময় বাড়ছে তত বেশি কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে শক্ত অবস্থানে রয়েছে। সংসদ ভবনে প্রবেশের যতগুলো গেট রয়েছে সবগুলো গেটের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। যা দফায় দফায় সেনাবাহিনীর সদস্যরা এখানে আসছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে সেখানে অবস্থান করছেন এবং উৎসুক জনতাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে প্রোগ্রাম যেটি শুরু হবে জুলাই সনদের যে স্বাক্ষর বিকেল 4টায়, তার আগেই আসলে এখন বলা চলে এক প্রকার এটি উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা এবং মূল মঞ্চে কিন্তু জুলাই যোদ্ধারা তারা কিন্তু দখলে নিয়েছেন। সব মিলিয়ে এই ছিল দক্ষিণ প্লাজার এই গেট থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তবে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে এটা কোনো ঐক্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ইস্কাটনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিকদের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। তো জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে কোরআন তিলাওয়াতের পর তিনি আরও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে।
রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি। এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে আরও স্থিতিশীল জানিয়ে খুব দ্রুত বেগম জিয়া বাসায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে, জুলাই সনদ কিভাবে, কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে যে এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না। বিভিন্ন দলের সই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান। বিকেলে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। সব দল এতে অংশ নেবে বলে আশাবাদী ঐকমত্য কমিশন। সব মতানৈক্যকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে স্বাক্ষর করার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। 15 ফেব্রুয়ারি শুরু হয় সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রম। প্রথম পর্যায়ে চলতি বছরের 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 32টি দল ও জোটের সঙ্গে মোট 44টি বৈঠক হয়, যাতে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐক্য হয়। দ্বিতীয় দফায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক 19টি সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে, যার 10টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে 84 দফা, তার মধ্যে 47টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযোগ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের 84 দফা তুলে ধরা হয়েছে 40 পৃষ্ঠার সনদে। তবে বিপত্তি বেঁধেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে 6টি বৈঠকেও সমাধানে পৌঁছাতে পারেনি কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনের আগেই গণভোট এবং পেয়ার নিয়ে অনড় জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। তবে স্বাক্ষর করার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই রকম মত তাদের সমমনাদেরও। সব মতভিন্নতা পাশে রেখে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশাবাদ ঐকমত্য কমিশনের। আমরা আশা করি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকের। একটা নতুন বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। যদি এটি সম্পন্ন না হয় এবং ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়বে এবং সেই সংকট থেকে উত্তরণের সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আছে কিনা সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য ভাবতে হবে। কারো একক কোনো চাওয়া বাস্তবায়ন না হলে সেটিকে অকার্য করে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে সেটি জাতির জন্য কল্যাণকর হবে না। এদিকে তৃতীয় দফায় 31 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাকরির পর এবার রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী তারা। ভিপি পদে জয়ী মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার চমক। 36 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়ে বাঁধ ভাঙা উল্লাস ক্যাম্পাসে। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের 23টি পদের মধ্যে 20টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব, তাই তো উচ্ছ্বাসে ভাসছেন বিজয়ী ও তাদের সমর্থকরা। এই যে আমেজ, আমরা চাই যে প্রত্যেক বছর এই আমেজ তৈরি হোক নতুন করে, এবং এটা পুরো একটা দলীয় রাজনীতির এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এটা এই প্যানেল কাজ না করুক। যারা নির্বাচিত হয়েছে তারা আমাদের ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। শুধু সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক পদ ছাড়া বাকি 20টি পদেই জয় পেয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব। এই বিজয়টা ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই। ঘোষিত ফলাফলে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 9,290 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। সহকারী সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,941 ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতির সামনে, দেশের সামনে উপহার দিতে চাই। তাদের উপরে আমাদের শিক্ষার্থীরা আস্থা রেখেছে, এই আস্থার প্রতিদান তাদের দিতে হবে। এটা উপভোগ করার বিষয় না, এটা দায়িত্ব পালন করার বিষয়। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতভর গণনার পর শুক্রবার সকালে প্রকাশ করা হয় ফলাফল। ঘোষিত 6টি ছাত্রী হলের মধ্যে 5টি হলে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভূমিধস বিজয় অর্জন করল শিবির সমর্থিত প্যানেল। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের জন্যই কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন বিজয়ীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হুসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। অপেক্ষার অবসান হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে নতুন নেতৃত্ব। সকালবেলা ফল ঘোষণার পরপরই আমরা বাঁধভাঙা উল্লাস দেখেছি, উচ্ছ্বাস দেখেছি। বিজয়ীদের আনন্দ ঘন একটি পরিবেশ তৈরি হয় বিজয় এবং তাদের সমর্থকদের ভিতরে। এবং এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কিন্তু আমরা যে চিত্রটি দেখছি এই মুহূর্তে আসলে একদমই ফাঁকা পরিবেশ দেখছি, কারণ রাতভর কিন্তু ফলাফলের আশায় অধীর আগ্রহে সবাই ছিলেন এবং ফল প্রকাশের পরেই দেশবাসীও সেটি জানেন। এরপরে শিক্ষার্থীরা কিন্তু তার নিজ নিজ গন্তব্যে সবাই চলে গিয়েছে। অনেকে এখন আসলে রেস্ট নিচ্ছেন, অনেকে ঘুমে আছেন, কারণ রাত জাগার কারণে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকটা শান্ত পরিবেশ দেখছি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি, সকালেও কিন্তু ব্যাপক সমাগম ছিল। বিশেষ করে স্থানীয় যারা নেতাকর্মীরা ছিলেন বিএনপি এবং জামাতের, তারাও কিন্তু এই ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন এবং ফলাফল প্রকাশের পর আমরা জামাতের নেতাকর্মীদেরও আমরা উচ্ছ্বাস দেখেছি, স্থানীয় যারা নেতাকর্মীরা ছিলেন মূলত তারা। এবং একই সঙ্গে আমরা যেটি জানি যে এই ভোটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছিল এবং সেটির তারা এই যে নতুন নেতৃত্ব পেয়েছে, বিশেষ করে শিবিরের প্রার্থীদের বা শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের যে নিরঙ্কুশ জয়, সেই জয়কে কিন্তু শিক্ষার্থীরা সানন্দে গ্রহণ করছেন এবং তারা বলছেন তারা আসলে সঠিক নেতৃত্বই বেছে নিতে পেরেছে। এবং শিবির সমর্থিত প্যানেলের যারা জয়ী হয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন বা শিক্ষার্থীদের বলেছেন যে আসলে রাজনৈতিক যে পরিচয় সেটির ঊর্ধ্বে উঠে তারা কেবল শিক্ষার্থীদের অধিকারের জন্যই কাজ করবেন এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য যথাযথ তারা চেষ্টা করবেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের এবং সেই ফলাফল ঘোষণার পরবর্তী অবস্থার সর্বশেষ খবরাখবর।
আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। টানা 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে চট্টগ্রামের 2টি কারখানার আগুন। ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ছে। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 26টি ইউনিট। সারা রাত আগুন জ্বলায় ভবনের বিভিন্ন তলার দরজা, জানালা এবং দেয়ালও খসে পড়ছে। আগুনের কারণ জানতে 5 সদস্যের 2 তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ। নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় আগুন লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। বৃহস্পতিবার দুপুরে ইপিজেড এলাকায় আদমস্ক্যাপ নামে তোয়ালে তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন চলছে ডাম্পিং কাজ। ফায়ার সার্ভিস যারা কর্মীরা আছেন তারা ভবনের কয়েকটি ফ্লোরে ডাম্পিংয়ের কাজ শুরু করেছেন। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সে কারণে সব ফ্লোরে কিন্তু যাওয়া যাচ্ছে না। যেসব ফ্লোরগুলোতে যাওয়া যাচ্ছে সেখানে ডাম্পিংয়ের কাজ তারা করছেন। এবং এর আগে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন। এবং তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন 5 সদস্যের, যেটা 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এবং তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে কারখানার যে বিধিমালা ভবন নির্মাণের সেটা মানা হয়নি, সে কারণে আগুনের নির্মাণের ক্ষেত্রে একটা বেগ পেতে হয়েছে। আর এর বাইরেও কারখানার ভিতরে যন্ত্রপাতি এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং বিশেষ করে এসি, ইলেকট্রনিক যে জিনিসপত্র সেগুলো কিছুক্ষণ পরপরই বিস্ফোরণ হচ্ছিল। তারপরেও প্রায় 25টি ইউনিটের চেষ্টায় কিন্তু 17 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর বাইরে বেবজা কর্তৃপক্ষ যিনি নির্বাহী পরিচালক তিনি ছিলেন সকাল থেকে। তিনি আমাদেরকে বলেছেন যে তাদের পক্ষ থেকেও একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি 7 কার্য দিবসে রিপোর্ট প্রকাশ করবেন। এবং তিনি বলছেন যে এখানে প্রায় 2 থেকে 2.5 হাজার যে শ্রমিক কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু নিরাপদে বের হয়ে এসেছে। প্রাণনাশের কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটা তদন্তের পর আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানানো যাবে। তবে তিনি বলছেন যে যেহেতু ইপিজেডের কারখানাগুলো প্রতিনিয়ত অগ্নি যে মহড়া সেগুলো দেয়া থাকে, ফলে আগুন লাগলে কারা কোন দিক দিয়ে কত দ্রুত সময়ে বের হবে সেই প্রশিক্ষণ থাকার কারণেই কিন্তু প্রাণনাশের হয়নি বলে তারা বলছেন। তবে এখনও পর্যন্ত আমরা দেখছি যে সারা রাত আগুন জ্বলার পরে ভবনের যে 2টা উপরের ফ্লোর সেগুলো ছাদ অনেকটা ধসে পড়েছে এবং আশপাশের যে জানালা, দেয়াল সেগুলো অনেকটা খসে খসে পড়ছে, ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম ইপিজেডের কারখানায় যে অগ্নিকাণ্ডের তার সর্বশেষ তথ্য। তোয়ালে কারখানার আগুনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে 3 বাংলাদেশিকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ধরনের নৃশংস ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে দ্রুত এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দেওয়া হয়। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায় গেল বুধবার ত্রিপুরা রাজ্যে 3 বাংলাদেশি নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা। নিহতদের সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। বগুড়ার এক বাড়িতে মধ্যরাতে হানা দেয় ডাকাত দল। পরিবারের এক নারী সদস্যকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা লুট করে নিয়ে যায় প্রায় 7 লাখ টাকা। পরিবারের বাকি সদস্যদেরও করা হয় মারধর। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধরের পর সিন্ধুক ও ক্যাশ বাক্স ভেঙে লুট করা হয় নগদ অর্থ। নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় 60 বিমলাকে। পরিবারের সদস্যরা জানান, বগুড়ার তালোড়া বাজারে মৃত রামসাদে পোদ্দারের 5 ছেলে মেয়ে পারিবারিকভাবে খৈলভুষির ব্যবসা করে আসছিলেন। তাদের কেউই বিবাহিত নন। বাড়িতে এই 5 ভাই বোনের বাইরে কেউ বসবাস করতেন না। 2 তলা বাড়িটির নিচতলায় দোকান ও গুদামঘর আর উপরের তলায় বসবাস করতেন তারা। বৃহস্পতিবার রাতে 5 থেকে 7 জনের মুখোশধারী ডাকাত দল ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাদের সবার হাতেই ছিল ধারালো দেশীয় অস্ত্র।
এরপর তারা পরিবারের সদস্যদের একে একে হাত পা বেঁধে ফেলে। এক পর্যায়ে বিমলা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে বাড়ির ক্যাশ বাক্স ও সিন্ধুকে থাকা প্রায় 7 লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা। 2-3 জনকে রাবে ঘরের মধ্যে ঢুকে গেল আমার কাছে, একেবারে হাতের মধ্যে সব ছোড়া টুরা নিয়ে সিন্ধুকের টাকা সম্পূর্ণ নিচ্ছে, তারপর ক্যাশ বাক্সে ছিল ওখানে ছিল, ওখান থেকে সব নিয়ে বিচার হোক এটাই আমরা চাই। পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু হয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, তারপরে পিবিআই, অন্যান্য পুলিশের সংস্থা সবাই ঘটনাটি তদন্ত করছে। আমরা এই বিষয়ে আশাবাদী ইনশাল্লাহ। এর আগে গত 14 জুলাই রাতে দুপচাচিয়া জিয়ানগরে শ্বশুর ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। স্বপন আহমেদের রিপোর্ট। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইননযুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। জানেন না যে স্কিন শাইন যেটা, এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর? না, স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা হ্যাঁ ক্ষতি করে। আপনি কেন বিক্রি করছেন? আচ্ছা, এটা আর নেক্সট আর করবো না, বিক্রি করবো না। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছে। মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। শাইন ক্রিম, যেটি রং ফর্সাকারী ক্রিম, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস পাউডার, বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়। এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই, এবং হচ্ছে এখানে আমরা ত্বকের জন্য ক্ষতিকর, যেটাকে বলা হয় হাইড্রোকুইনন, এই ক্ষতিকর উপাদানটি খুব বেশি পরিমাণে আছে। এই ধরনের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া গেছে। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে গেলে তাদেরকে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয়ভাবে এবারই প্রথম পালন করা হচ্ছে ফকির লালন শাহের তিরোধান দিবস। এতে উচ্ছ্বসিত লালন ভক্তরা। এই মুহূর্তে কুষ্টিয়ায় আখড়াবাড়িতে আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে কিন্তু লালনের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু মানুষের, বিশেষ করে লালন ভক্ত এবং অনুসারী যারা আছে তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে, এবং এইখানে যে লালনের ধাম এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এবার আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে ফকির লালন শাহের যারা অনুরাগী এবং যারা ভক্ত যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ফকির লালন শাহের যে ধাম রয়েছে সেই ধামে কিন্তু আসলে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটেছে, যার কারণে তাদের কিন্তু আসলে তিল ধারণের এবং তাদের যে আসন, সে আসন কিন্তু সংকট দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ফকির লালন শাহের অনুরাগী যারা আছে এবং অনুসারী যারা আছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে লালনের যারা ভক্ত এবং গুরু যারা আছেন তারা তাদের আসন ঘিরে কিন্তু বসেছে ফকির লালন শাহের আখড়াবাড়িতে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন আজ সন্ধ্যার পরে অধিবাসের মাধ্যমে তাদের যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে
এই ফকির লালন শাহের আখড়া বাড়িতে মঞ্চে কিন্তু এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আনুষ্ঠানিক শুরু হবে 3 দিনের। এবং এছাড়াও কিন্তু একটি গ্রামীণ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইতিমধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে নিরাপত্তা থেকে শুরু করে সকল ব্যবস্থা কিন্তু গ্রহণ করে রেখেছে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো কুষ্টিয়ার ফকির লালন শাহের ধাম থেকে 135তম তিরোধান দিবস উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুষ্টিয়ায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বিসিবি। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। এরপর চট্টগ্রামের টি20 সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন। সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের 400 বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করলো নতুন এক অধ্যায়। হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের। যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা। আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়। এই সিরিজে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে থাকবে আরও নানা কার্যক্রম। ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঘুরিয়ে দেখানো হবে দেশের কোনো একটা ঐতিহাসিক স্থান। এরপর 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি20 সিরিজেও থাকবে নানা আয়োজন। শর্টার ফরম্যাটের ট্রফি উন্মোচন হবে চট্টলার কোনো এক ঐতিহাসিক স্থানে। লালবাগ কেল্লায় এটা শুধু একটা ট্রফি উন্মোচন অনুষ্ঠান নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার এক দারুণ পদক্ষেপ। বিসিবির এ ধরনের উদ্যোগের মাধ্যমেই ক্রিকেটের হাত ধরেই আমাদের এই সংস্কৃতি পৌঁছে যাবে দেশের সীমান্ত পেরিয়ে বহু দূরে। ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন চত্বরে অবস্থান, অভ্যুত্থানে আহত নিহতের স্বজনদের স্বীকৃতির দাবি, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঐতিহাসিক জুলাই সনদ সই বিকেলে প্রস্তুত মঞ্চ, এটা কোনো ঐক্য নয় বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ। সই করা বা না করা দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত বললেন বিএনপি নেতা জাহিদ। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চাকসুর পর এবার রাকসুতেও একক আধিপত্য ছাত্র শিবিরের। 23টি পদের 20টিতেই জয় ভিপি জাহিদ। জিএস পদে স্বতন্ত্র আম্মারের চমক, ক্যাম্পাসে বাঁধভাঙা উল্লাস। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সাব্বির মিথুন। রাব্বি, আপনাকে ধন্যবাদ।
খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।